নমস্কার বন্ধুরা, আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী। এই যে এইদিকে দেখো, আমি এসছি। কে তুমি? আমি চিনতে পারছো না? এইদিকে দেখো। তুমি? কেন আসতে পারি না? না, তুমি তো মারা গেছো। প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 7টায় সত্যি ভৌতিক কাহিনী শোনার সময়। বন্ধুরা, আগের পর্বে তোমরা শুনেছ যে সুরজ এবং দীপক কাজের জন্য পাপ্পুকে ফোন করে এবং পাপ্পু বলে যে কানপুরে যেতে। তো পরের দিনই তারা দুজনে বাস ধরে কানপুরের উদ্দেশ্যে রওনা হয় এবং মাঝপথে বাসটি খারাপ হয়ে যায়। সেখানে বাস ড্রাইভার বলে যে কিছুটা এগিয়েই মেন রাস্তা দেখতে পাবে, সেখান থেকে বাস ধরে কানপুরে যেতে পারবে। তো তারা দুজন এগোতে থাকে। এগোতে এগোতে একটি ধাবা চোখে পড়ে। তো সেখানে যায়। সেখানে গিয়ে একটি মহিলা মানুষকে দেখে। তো তাকে বলে যে খাবারের জন্য। তো সেই মহিলা ওদেরকে ঘরে বিছানায় বসিয়ে রান্না করতে যায় এবং পিছনে দীপকও যায়, তার পিছনে সুরজও। সেখানে গিয়ে দেখতে পায় যে মহিলা রান্না করছে, কিন্তু সেই ঘরের থেকে একটা পচা দুর্গন্ধ বেরোয় এবং মহিলাটি যে বাসনপত্রে রান্না করছিল সেটি বেশ পুরনো ও ছাতপুরো পড়া। তা দেখে সুরজ খেতে চায় না। মহিলাটি জোর করে তাকে খেতে বলে, কিন্তু সে খায় না। এরপর চলুন দ্বিতীয় পর্ব শুরু করি। দ্বিতীয় পর্ব শুরু করার আগে তোমাদের সেই একই কথা বলবো। নিশ্চয়ই তোমরা আগে অনেক গল্প শুনেছ, কিন্তু আমি আশাবাদী যে আজকের গল্পটি শোনার পর তোমরা সত্যিই ভয় পাবে। আমি তোমাদের কাছেও শুধু অনুরোধ করছি যে যদি তোমরা এই গল্পটি সম্পূর্ণ শোনো তাহলে তোমরা সত্যিই এটি অনেক উপভোগ করবে। এছাড়াও যদি তোমরা প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এতে তোমাদের সাথে আমাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং আসন্ন ভিডিওগুলি তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তাই বেশি সময় না নিয়ে দ্রুত আমাদের দ্বিতীয় পার্ট শুরু করি। তারপর সেই মহিলা দীপককে একটা ঘরে নিয়ে গেলেন। সেই সময় আমি দীপককে থামানোর চেষ্টা করলাম এবং তার দিকে এগিয়ে গেলাম, কিন্তু হঠাৎ আমি কিছু একটা নিয়ে পড়ে গেলাম। একটা ঘরে ঢুকে পড়ার পর সেই মহিলা ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। সেই ঘরের দরজা বন্ধ করার সময় তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। এটা দেখে আমি খুব অবাক হলাম এবং বিচলিত হলাম। আমি দীপককে নিয়ে চিন্তিত হতে লাগলাম যে সে হয়তো জেনে শুনে বা অজান্তেই কিছু ভুল করে ফেলবে। কারণ আমি প্রায়ই গ্রামবাসীদের কাছ থেকে শুনেছি যে শহর ছাড়া অন্য কোথাও এমন মহিলা আছে যারা ছেলেদের জালে আটকে রাখে, তাদের নিজেদের দিকে আকৃষ্ট করে এবং তারপর তাদের টাকা পয়সা এবং সব কিছু ছিনিয়ে নেয়। দীপক হয়তো কোনো ঝামেলায় পড়তে পারে ভেবে আমি দ্রুত সেখানে গেলাম এবং দরজা খোলার সাথে সাথেই আমি হতবাক হয়ে গেলাম। কারণ সামনের দৃশ্য দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি আমার চোখ দিয়ে যা দেখছি তা সত্য। সেই সময় আমি দেখলাম যে দীপক বিছানায় শুয়ে আছে এবং সেই মহিলা তার মুখের দিকে ঝুঁকে আছে, তার চুল এগিয়ে এসেছে। কিন্তু দরজা খোলার সাথে সাথেই সেই মহিলাটি আমার দিকে রাগান্বিতভাবে তাকালো। যখনই আমি দীপকের কাছে গেলাম তখন দীপক দেখলাম পুরোপুরি তার ফাঁদে পা দিয়েছে। দীপকের ঘাড় থেকে একটু রক্ত বের হচ্ছিল। হয়তো সেই ডাইনি রক্ত পান করতে চেয়েছিল, কিন্তু আমি তার আগেই সেখানে পৌঁছে গিয়েছিলাম। দীপক সেই ভয়ঙ্কর মহিলার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন গর্গই মিস ওয়ার্ল্ড। তারপর আমি দীপকের কাছে এসে তার হাত ধরে তাকে উপরে তুলে বললাম, দীপক চলো এখান থেকে। কিন্তু দীপক আমার দিকে তাকাচ্ছিল না। তারপর সেই ডাইনি আমার দিকে রাগে তাকিয়ে তার হাত বাড়িয়ে আমার ঘাড় ধরে রাগে ঘুরে বলল, অবশেষে তুমি এখানে এসেছো, কিন্তু তুমি আমার হাত থেকে পালাতে পারবে না। তোমাকেও তোমার বন্ধুর সাথে চিরকাল আমার সাথে এখানে থাকতে হবে। এই বলে সে হাসতে শুরু করলো। সেই সময় তার কণ্ঠস্বর বেশ ভয়াবহ এবং ভয়ঙ্কর ছিল, যেন তার চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছিল। সে হাসতে শুরু করার সাথে সাথে তার ভয়ঙ্কর কালো দাঁত দেখা যাচ্ছিল। তারপর সে তার লম্বা ভেজা জিভ বের করে
দীপকের ঘাড় থেকে বের হওয়া রক্ত চাটতে শুরু করলো। এটা দেখে আমি আরো চিন্তিত হয়ে পড়লাম এবং তাকে বাঁচাতে দীপকের দিকে এগিয়ে গেলাম। কিন্তু তার আগেই ডাইনি রাগে আমার দিকে তাকিয়ে লাফিয়ে আমার উপর আক্রমণ করলো। কিন্তু আমি একটু পাশে সরে যাই, যার ফলে ডাইনির হাত থেকে আমি রক্ষা পাই। তারপর আমি দ্রুত দীপকের কাছে ছুটে যাই এবং তার হাত ধরে বলি, দীপক জ্ঞানে আসো, দীপক জ্ঞানে আসো তুমি। তারপর হঠাৎ দীপক তাড়াহুড়ো করে আমার দিকে তাকিয়ে থাকে, যেন সে নিয়মের ঊর্ধ্বে, এবং ডাইনিকে তার সামনে দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং খুব ঘাবড়ে যায়। কিন্তু আমি তার হাত ধরে কিছুটা সাহসের সাথে বললাম, চলো 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 চলো, এখান থেকে পালাই। এই বলে আমি তার হাত ধরে ফেলি এবং বাইরে যাওয়ার আগেই দরজা বন্ধ হয়ে যায় এবং সেই ডাইনি এসে আমাদের চোখের সামনে এসে দাঁড়ায়। সে এসে আমাদের সামনে দাঁড়ানোর সাথে সাথে হঠাৎ ঘরে জোরে কান্না, চিৎকার এবং হাসির শব্দ আসতে শুরু করে। শব্দ এত জোরে ছিল যে মনে হচ্ছিল যেন আমাদের কানের পর্দা ফেটে যাবে। এটা দেখে আমরা ভয়ে কানে হাত রাখি। তারপর হঠাৎ আমরা ঘরে অনেক লোক দেখতে পাই। অনেক আত্মা ছিল, খুব ভয়ঙ্কর আত্মা। ওদের দেখে এক মুহূর্তের জন্য মনে হলো যেন আমি ভয় পাচ্ছিলাম যে আমরা দুজনেই অজ্ঞান হয়ে যাব, কিন্তু আমি সাহস সঞ্চয় করার চেষ্টা করছিলাম। এটা দেখে আমি বুঝতে পারছিলাম না কিভাবে সেখান থেকে পালাবো। তখন সেই ডাইনি তার হাত সামনের দিকে বাড়িয়ে আমাকে ধরে দেওয়ালের সাথে ধাক্কা দেয় এবং তার হাত তুলে আমাকে ফেলে দেয়। আমার গা হাত পা ব্যথা হয়ে যায়, যার কারণে আমি এক কোণে শুয়েছিলাম। এটা দেখে দীপক খুব ভয় পেয়ে যায় এবং ভয়ে সে সেখানে দাঁড়িয়ে আমার দিকে তাকাতে থাকে। আমি এটা দেখছিলাম, ঠিক তখনই ঘরের লোকেরা আমাকে চারিদিক থেকে ঘিরে ধরে এবং জোরে জোরে হাসতে ও কাঁদতে শুরু করে। এটা দেখে আমি আমার চোখের সামনে আমার মৃত্যু দেখতে পেলাম। এখন আমি ভাবছিলাম যে এখন পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে বাঁচাতে পারবে না। আমি তখন এই কথাগুলোই ভাবছিলাম। ঠিক তখনই সেই ডাইনি দীপকের দিকে তাকালো। প্রথমে দীপক ভয়ে তার দিকে তাকালো, কিন্তু দীপকের সাথে তার চোখ পড়ার সাথে সাথেই আমি জানি না দীপকের উপর কি জাদু ঘটেছে যে দীপক মুচকি হেসে তার দিকে এগিয়ে যেতে শুরু করলো। এটা দেখে সেই মহিলা দীপকের কাছে এসে তার সাথে অশ্লীল কাজ করতে শুরু করে এবং দীপকও তার কাছে এগিয়ে যাচ্ছিল। সে দীপককে তার সাথে শারীরিক সম্পর্কের স্থাপনের জন্য প্ররোচিত করছিল এবং দীপক তার ফাঁদে আটকা পড়ে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে আমি আমার বন্ধুকে মৃত্যুর মুখে যেতে দেখতে পাচ্ছিলাম। তাই আমি সেখান থেকে উঠতে চেষ্টা করছিলাম, কিন্তু উঠতে পারছিলাম না। দীপককে বোঝানোর জন্য আমি চিৎকার করে তাকে বলতে শুরু করলাম, তুমি কি করছো? এটা কোনো মহিলা নয়, এটা একটা ডাইনি। সেই সময় দৃশ্যমান অদ্ভুত আত্মারা হঠাৎ জোরে জোরে কাঁদতে শুরু করলো। সমস্ত আত্মা পুরুষদের ছিল, তাদের মধ্যে একজনও মহিলা ছিল না। এমন পরিস্থিতিতে আমি বুঝতে পারলাম যে এই ডাইনি কেবল পুরুষদেরই তার শিকার বানায়। তারপর সেই ভয়ঙ্কর মহিলা দীপককে ধাক্কা দিল এবং দীপক বিছানায় পড়ে গেল। ডাইনি তার দিকে এগিয়ে যাওয়ার আগেই ঘরের দরজা খুলে গেল। আমরা সেই দিকে তাকানোর সাথে সাথে একজন বৃদ্ধ লোক সেখানে দাঁড়িয়েছিল, যার হাতে একটি রুদ্রাক্ষ জপমালা ছিল। ঘরের দরজা খোলার সাথে সাথে মনে হলো যেন ঘরের সমস্ত আত্মা সেই রুদ্রাক্ষের মালার আলোয় চিৎকার করতে করতে এদিক ওদিক ছুটে পালালো। ডাইনি সেই বৃদ্ধের দিকে তাকানোর সাথে সাথেই সে আতঙ্কিত হয়ে তার দিকে রেগে তাকাতে লাগলো। তারপর সেই বৃদ্ধ লোকটি কিছু মন্ত্র উচ্চারণ করে সেখানে এসেছিল। এটা দেখে ডাইনি রেগে গেল। এখন সেই ওই বৃদ্ধ লোকটিকে আক্রমণ করত, কিন্তু তার আগেই সেই লোকটি তার সামনে একটি রুদ্রাক্ষ জপমালা রাখলো, যেখান থেকে ঐশ্বরিক আলো বের হচ্ছিল, যার কারণে ডাইনি ভয়ে কাঁপতে শুরু করে এবং চিৎকার করতে শুরু করে। সেই সময় তার কণ্ঠস্বর খুব ভয়ঙ্কর ছিল, যার কারণে আমি খুব ভয় পেয়েছিলাম, কিন্তু সেই বৃদ্ধ লোকটির কারণে আমরা বেঁচে গেলাম। আমি হলুদ পোশাক পরা সেই বৃদ্ধ লোকটির দিকে তাকিয়েছিলাম। তখন দীপক জ্ঞান ফিরে পেয়ে আমার কাছে দৌড়ে আসে এবং কিছুক্ষণের মধ্যে সেই ডাইনি চিৎকার করে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। তারপর সেই বৃদ্ধ লোকটি আমাদের দিকে তাকিয়ে বলল, তোমাদের জীবনে আবার সমস্যা তৈরি হওয়ার আগে তোমরা দুজনেই এখান থেকে চলে যাও। এই বলে সে আমাদের সাথে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল। সেই সময় দীপক এবং আমি ভয়ে আমাদের জীবন বাঁচাতে
সেই বৃদ্ধ লোকটির সাথে দৌড়াচ্ছিলাম। আমরা একবারও সেই ধাবার দিকে পেছনে ফিরে তাকাইনি, কিন্তু হ্যাঁ, সেই ধাবা থেকে বেরিয়ে আসার সাথে সাথেই সেখানে খুব ভয়ঙ্কর ধরনের চিৎকার শুরু হয়ে গেল। আমরা দৌড়তে থাকলাম এবং সেখান থেকে কিছু দূরে একটি মন্দির ছিল। সেই বৃদ্ধ লোকটি আমাদের সেই মন্দিরে নিয়ে এলো। সেই সময় আমরা দুজনেই খুব ভয় পেয়ে গেলাম। তারপর সেই বৃদ্ধ লোকটি আমাদের দিকে তাকিয়ে বলল, চিন্তা করো না, ওই অশুভ আত্মা এখানে আসতে পারবে না। এই কথা শুনে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু এই সময় আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, কারণ আমরা কোনোভাবে আমাদের জীবন বাঁচাতে পেরেছিলাম এবং একই ভয়ঙ্কর দৃশ্য, একই ভয়ঙ্কর ডাইনি আমাদের চোখের সামনে ভেসে আসছিল। আমাদের ভয় পেতে দেখে লোকটি বলল, চিন্তা করো না, এখন কিছুই হবে না, বসো তোমরা। এই বলে সে আমাদের দুজনকে মন্দিরে তার সাথে বসিয়ে দিল। দীপকের ঘাড়ে ডাইনি রক্ত পান করার সামান্য চিহ্ন ছিল, যা আমার কারণে অসম্পূর্ণ থেকে গিয়েছিল, কারণ আমি তখন সেখানে পৌঁছেছিলাম। অন্যথায় সেই ডাইনি দীপকের সমস্ত রক্ত চুষে নিত। এমন পরিস্থিতিতে দীপকের ঘাড়ের ক্ষত থেকে রক্তক্ষরণ হচ্ছিল এবং তার ব্যথাও করছিল। দীপককে ব্যথায় দেখে বৃদ্ধ লোকটি তার ক্ষতের দিকে তাকালো এবং আমাদের দুজনের দিকে তাকিয়ে বলল, আজ তোমরা দুজনেই ভাগ্যবান, কিন্তু কখনো ভুল করে ওই পথ দিয়ে যেও না, না হলে সেই ডাইনি তোমাদের দুজনকেই চিনতে পারবে। এই বলে সে দীপকের দিকে তাকিয়ে বলল, সে তোমার রক্ত চুষে ফেলেছে, এমন পরিস্থিতিতে সে তোমাকে জীবিত ছেড়ে যাবে না। যদি তুমি তোমার জীবনকে ভালোবাসো, তাহলে কখনো এই পথ দিয়ে যেও না এবং রাতে আসার কথাও ভেবো না, কারণ তার কালো শক্তি তোমাকে জোর করে তার কাছে টেনে নেবে। এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম আর দীপক ভয় পেয়ে গেল। তারপর আমি আতঙ্কিত হয়ে বললাম, বাবা, আমাদের জীবন বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অন্যথায় আমরা বাঁচার আশা ছেড়েই দিয়েছিলাম। আপনি আমাদের জন্য ঈশ্বর হয়ে এসেছেন। এই কথা শুনে আকাশের দিকে তাকিয়ে বৃদ্ধ লোকটি বললেন, আমি ঈশ্বরের একজন ক্ষুদ্র দাস, এবং যদি তার কৃপায় কারো জীবন রক্ষা পায়, তবে এর চেয়ে ভালো আর কি হতে পারে। এই কথা বলে তিনি কিছুক্ষণ আমাদের সাথে কথা বললেন। একই সাথে দীপকের ঘাড়ের ব্যথা এবং জ্বালাপোড়া বাড়তে থাকে। তিনি নিজেও জানতেন না যে কখন এবং কিভাবে তার ঘাড়ে এই দাগটি তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে সেই বৃদ্ধ লোকটি কিছু মলম তৈরি করে তাতে লাগাতে শুরু করলেন। এটি দেখে আমি বললাম, বাবা, কিছুক্ষণ আগে আমাদের সাথে এইসব ঘটেছে, আমি কিছুই বুঝতে পারছি না। বৃদ্ধ আমাদের দিকে তাকিয়ে বললেন, আজ তোমরা দুজনেই ভাগ্যবান যে আমি সেখানে পৌঁছে তোমাদের দুজনকেই বাঁচিয়েছি। অন্যথায় যদি আর একটু দেরি হতো, তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাদের বাঁচাতে পারত না, এবং আজ তোমাদের মৃত্যু নিশ্চিত ছিল, কারণ আজ ডাইনি তোমাদের দুজনের রক্ত পান করে তার বয়স কমিয়ে নিত এবং চিরকাল তরুণী হয়ে থাকত, এবং একই সাথে সে তোমাদের দুজনকেই তার ফাঁদে আটকে রাখত আর তোমাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে ডাইনির ইচ্ছে পূরণ করত। এই কথা শুনে আমি অবাক হয়ে বললাম, ডাইনি? হ্যাঁ, ডাইনি। এই সেই রুকমা ডাইনি যে বছরের পর বছর ধরে সেখানে ঘুরে বেড়াচ্ছে, এবং এটাই তার দাবি। এই কথা শুনে আমি বললাম, কিন্তু সে একজন মহিলা। আমি আমার কথা শেষ করার আগেই বৃদ্ধ বললেন, তিনি মহিলা নন, ডাইনি। এর পেছনেও একটি গল্প আছে। এই কথা শুনে আমি ভয়ে ভয়ে বললাম, কেমন গল্প বাবা? আমাদের কথা শুনে সেই বৃদ্ধ বললেন, কয়েক বছর আগে এই ধাবাটি সেখানে ছিল। স্বামী এবং স্ত্রী দুজনেই এটি পরিচালনা করত। তারা পথে আসা যাতায়াতকারীদের খাওয়াতো, কিন্তু সে একটু চালাক ছিল। তাই যখনই কোনো পুরুষ রাতে তাদের বাড়িতে থাকতো,
তখন সে দুধে ঘুমের ওষুধ মিশিয়ে তার স্বামীকে দিত এবং সেই পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করত এবং বিনিময়ে তার কাছ থেকে কিছু টাকা নিত। যাই হোক, তার স্বামী তখনই এই বিষয়গুলি সম্পর্কে অবগত ছিল। এমনকি যখন কোনো কারণে তার স্বামীকে কোথাও যেতে হতো, তখন দেখা সাক্ষাৎ বেড়ে যেত, তখন সেই মহিলা তার অনুপস্থিতির পুরো সুযোগ নিয়েছিল এবং এই পরিস্থিতিতে মহিলাটি কিছু লোকের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিল, যার কারণে তারা প্রায়শই এই ধাবাতে আসতো। এটি দেখে লোকটি একটু সন্দেহ হয় এবং সে একদিন রাতে ঘুমের ভান করে সত্যতা জানার জন্য। তারপর যে পুরুষদের সাথে মহিলার অবৈধ সম্পর্ক ছিল, তারা আসার সাথে সাথে সেই মহিলা স্বামী তাদের হাতে নাতে ধরে, যার কারণে অনেক ঝগড়াও শুরু হয় এবং আশেপাশের লোকেরা জড়ো হয়। এমন পরিস্থিতিতে অনেক কষ্টে বিষয়টি মিটে যায়, কিন্তু রাতে আবার ঝগড়া শুরু হয় এবং সেই ব্যক্তি তার স্ত্রীর কাছে রাখা ছুরি দিয়ে তাকে হত্যা করে এবং পরের দিন সে থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। কিন্তু তার স্ত্রী রুকমা, যে তার মৃত্যুর পরেও শান্তি পায়নি, সে তার অপরাধী অর্থাৎ তার স্বামীকে খুঁজেই চলেছে। এর পাশাপাশি সে রাতে তার ধাবায় যাওয়া লোকজনকে প্রতারণা করে এবং তাদের খেতে বাধা দেয়। ডাইনি রূপে সে প্রথমে যাদের শিকার করেছে তাদের রান্না করা মাংস পরিবেশন করে, কিন্তু সামনের ব্যক্তিটি একটি সুস্বাদু খাবার দেখে তা খাওয়ার পর ব্যক্তিটি তার ফাঁদে সম্পূর্ণরূপে আটকা পড়ে এবং তার সুরে নাচতে শুরু করে। তারপর সেই ডাইনি তাকে তার ঘরে নিয়ে যায় এবং তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে, যাতে সে তার শারীরিক ইচ্ছা পূরণ করতে পারে এবং তার রক্ত পান করে তাকে হত্যা করে। আজ তোমাদের সাথেও এই একই ঘটনা ঘটেছে। এই কথা বলতে বলতে সেই বৃদ্ধ লোকটি আমার দিকে তাকিয়ে বলল, আমি এখানে ভগবান ভোলানাথের মন্দিরে থাকি, যার কৃপায় আজ পর্যন্ত আমি সেই ডাইনির হাত থেকে রক্ষা পেয়েছি এবং চেষ্টা করি যেন কেউ ভুল করে এখানে না আসে এবং সেই ডাইনির শিকার না হয়। তাই রাতে আমি কিছুক্ষণের জন্য রাস্তায় হাঁটতে বের হই এবং আজ যখন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন সেই ধাবার জানলা দিয়ে তোমাকে বমি করতে দেখলাম এবং বুঝতে পারলাম যে আজ হয়তো কেউ ডাইনির প্রতারণার কবলে পড়েছে। তাই ঈশ্বরকে স্মরণ করে আমি দ্রুত তোমাকে বাঁচাতে গেলাম। আমার হাতে ভোলানাথ ভগবানের শক্তিশালী রুদ্রাক্ষ জপমালা ছিল, যার কারণে তারা আমার সাথে লড়াই করতে পারেনি এবং আমি তোমাদের দুজনকেই বাঁচিয়েছি। না হলে এতক্ষণে ডাইনি তোমাদের দুজনকেই তার শিকার করে ফেলতো। সেই বৃদ্ধ লোকটি আমাদের দিকে তাকিয়ে এই কথা বলল। তাই আমরা দুজনেই ভয় পেয়ে গেলাম। দীপক তখন খুব ভয় পেয়ে গেল। এমন পরিস্থিতিতে রাত দেখে সেই বৃদ্ধ লোকটি আমাদের ওই মন্দিরে ঘুমানোর ব্যবস্থা করে দিল এবং আমরা সেখানেই থাকি। পরের দিন সকালে যখন আমরা মন্দির থেকে সেই রাস্তায় এলাম, তখন দেখলাম যে ধাবাটি ধ্বংসপ্রাপ্ত অবস্থায় ছিল, যা রাতে ভালো অবস্থায় ছিল। আমরা দুজনেই ভয়ে ভয়ে ধাবাটির দিকে তাকাচ্ছিলাম। হঠাৎ একটা টেম্পো চালক আমাদের কাছে এসে আমাদের সামনে দাঁড়ালো। তাই আমরা দুজনেই টেম্পোতে বসে পড়লাম। টেম্পো চালক বলল, ভাই, এত সকালে তুমি এখানে কিভাবে পৌঁছেছ? এই কথা শুনে আমরা কিছু বললাম না। তারপর টেম্পো চালক বলল, ভালোই হয়েছে ভাই তুমি রাতে আসোনি, না হলে তোমরাও এই ধাবায় থাকা ডাইনির শিকার হতে। রাতে ডাইনির ভয়ে পুরো রাস্তাটি নির্জন থাকে। কেউ রাতে ভ্রমণ করা ঠিক মনে করে না, কারণ ডাইনির তার কালো শক্তির কারণে দূর থেকে তাকে আকর্ষণ করে আর তাকে শিকার বানায়। ওই টেম্পু ড্রাইভার তার গল্পটা বলছিল, কিন্তু আমরা দুজনেই ভয়ে একে অপরের দিকে তাকাচ্ছিলাম। টেম্পুওয়ালা লোকটির কথা এবং গতকাল ওই বাবার বলা গল্প শোনার পর আমরা বুঝতে পারলাম যে বাস চালক ভুল করে কানপুরের জন্য তার বাসে আমাদের বসিয়েছিল, কিন্তু রুকমার ধাবার ভয়ে রাতে ভ্রমণ করেনি, যার কারণে সে বাস বিকল হওয়ার অজুহাত দেখিয়ে আমাদের কষ্ট দিয়েছে। এবং এই রাস্তাটি এখন বেশ ব্যস্ত, সেখানে প্রচুর ভিড়, রাতে বেশ নির্জন মনে হচ্ছিল। আমরা এর অর্থ বুঝতে পেরেছি
যে রুকমার ধাবার ভয়ে রাতে এখান দিয়ে কেউ যাওয়া ঠিক মনে করে না। আমরা এখন কানপুরে পৌঁছানোর পর এই সব কথা বুঝতে পেরেছি, যেখানে পাপ্পু আমাদের জন্য অপেক্ষা করছিল। সে আমাদের দেরি করার কারণ জিজ্ঞাসা করলো। আমরা তাকে বললাম যে আমাদের বাস বিকল হয়ে গেছে এবং তাই পথে আমাদের অনেকবার থামতে হয়েছে। সেই সময় আমরা রাতের ঘটনা বলিনি, কারণ আমরা যদি তাদের বলতাম তাহলে সম্ভবত তারা আমাদের বিশ্বাস করতো না। এই ঘটনার কারণে আমরা খুব ভয় পেয়েছিলাম, কিন্তু ধীরে ধীরে কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম এবং অন্যদের সাথে সময় কখন কেটে যায় তা বুঝতে পারিনি, যার ফলে আমাদের ভয় ধীরে ধীরে কমতে শুরু করে এবং তারপর আমরা পাপ্পুর সাথেই গ্রামে যেতাম। কিন্তু এখন বাসের পরিবর্তে আমরা প্রায়ই ট্রেনে ভ্রমণ করতাম। এই ঘটনা 13 বছর হয়ে গেছে, কিন্তু মনে হয় যেন গতকালই ঘটেছে এবং আজও আমি প্রায়শই রাতে ঘুম থেকে উঠে মনে হয় যেন সেই ডাইনি আমাদের কাছে বসে আমাদের দিকে রাগান্বিতভাবে তাকিয়ে আছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সত্যি ভৌতিক কাহিনী। কেমন লাগলো এবং তোমরা কোথা থেকে শুনছো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমাদের নিজেদের সত্যি ভৌতিক কাহিনী পাঠাতে পারো সত্যিভৌতিককাহিনী@gmail.com। তো শীঘ্রই আরেকটি গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো।